সাবসিডি আমি পাচ্ছি না আমার নাম করে অন্য কেউ পাচ্ছে? নাম হচ্ছে তো আমার, কিন্তু সাবসিডি কি আমি পাচ্ছি না আমার নাম করে অন্য কেউ পাচ্ছে? এই ব্যাপারটা একটু জানার বিষয়, মানে আমার মনে হয় এটা জানা টেকনিক্যাল ব্যাপার। আমি একজন কাস্টমার, 3 কিলোওয়াটে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে 70,000, তার মানে এই সাবসিডিটা আমাকে দিচ্ছে, মানে একজন কাস্টমার। গভর্নমেন্ট কত লোককে দেবে? 1 CR। খুব ভালো নিউজ। কিন্তু যদি এটা আমি পাই, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। দেশের গুণ তো আমরা গাইবই, কিন্তু ভালোকে তো আমরা কোনো সময় খারাপ বলতে পারবো না। ভালোকে দেখে তোমাকে সামনেই করতে হবে। ইন্ডিয়ান যে প্রোডাকশন হয়, মানে ইলেকট্রনিক্স এর জগতে, ইন্ডিয়ানটা বেটার হয় না ফরেন কান্ট্রি? চাইনার মতন কোম্পানি মার্কেট দাঁড় করিয়ে দিল, কিন্তু আমাদের ইন্ডিয়ান কোম্পানি আর মার্কেট দাঁড় করাতে পারলো। তো সাবসিডি আমি পাচ্ছি না ডাইরেক্ট, আমি 78,000 সাবসিডি পাচ্ছি না, 78,000 থেকে 35,000 বাদ দিলে রেস্ট অ্যামাউন্টটা সাবসিডি পাচ্ছি। পরে ধরে নিতে পারি 30,000, 25,000, 30,000, 32,000, 35,000 সাবসিডি হবে আমার। 35,000 বাদ দিয়ে সাবসিডিটা পাচ্ছি, তাহলে ডাইরেক্ট 50% থেকে 75%, 80% পয়সা ডাইরেক্ট আমাকে বেশি মাল দিয়ে ওই সেম মাল কিনতে হচ্ছে। 50% ডাইরেক্ট কোম্পানির কাছে চলে যাচ্ছে। আমি ডিসিআর এর মাল লাগিয়ে আলটিমেটলি সাবসিডিটা আমি পাচ্ছি না, সাবসিডিটা শুধু নামে আমার নামে এসে আমি সাবসিডিটা আপনার হাতে তুলে দিলাম, মানে আমি সাবসিডি পেলাম, তার আগে চলে গেল কোম্পানি। সোলারের উপরে যখন আমি লোন দিচ্ছি, তাহলে আমি নন সাবসিডির উপরে দেবো, কিন্তু নন সাবসিডিতে কোনো লোন দিচ্ছি না ব্যাংক। যারা আমাদের মতন ভেন্ডার আছে, তারা আমরা অতি চালাক, আমরা কাস্টমারকে কিন্তু ভেঙে বোঝাচ্ছি না। সাবসিডি দিল 78,000, আবার হাত থেকে মুচড়ে কেড়ে নিল। কি করে? প্রথম হচ্ছে মালের দাম বাড়িয়ে, ডিসিআর বলে যে মালের দাম তোমাকে বাড়াতে হবে, মালের দাম কমাচ্ছে না। সেকেন্ড হচ্ছে কাস্টমারকে ব্যাংকে পাঠিয়ে লোনের টার্মটাকে বাড়িয়ে দিয়ে ওই ইন্টারেস্টটাকে কত হচ্ছে 75,000, ঠিক আছে? আমি পেলাম কত? 25,000 মেম্বার দিয়ে, তাহলে আমি পেলাম 50,000, ঠিক আছে? 4 CR কিন্তু চলে গেল স্টেটের কাছে। ভর্তুকিটা তাকে দিচ্ছে না, ভর্তুকিটা নিজের পেটে ঢুকছে। আমি একজন সামান্য দেশের নাগরিক, আমি যদি ভর্তুকি নিই তাহলে কতটা অন্যায় করছি আমি। আমি গরিব, আমি দেশ আরো গরিব হবে, কালকে আমি আরো গরিব হবে যদি আমি ভর্তুকি নিই। কারণ ভর্তুকি নিলে সুযোগ পেয়ে নাম করে সেই ভর্তুকির পয়সাটা বের করে তারা ভাগ করে, তারা একটা দলবদ্ধ করে মোটা পয়সা ইনকাম করছে তারা। এইটা ভর্তুকির হচ্ছে মেন খেলা, ট্যাপে ফেলে দিচ্ছে। পুরোটাই তো ট্যাপ, পুরোটাই ট্যাপ। সাবসিডি পেয়ে কাস্টমারটা লাভবান হচ্ছে, আমার দেশটা একটু ডুবে যাবে। যে কোনো গভর্নমেন্ট এইভাবে আমাদেরকে ঠকাচ্ছে। বাবা আমার নামে আমি 78,000 এক পয়সা আমি কাউকে দেবো। অ্যাকচুয়ালি আমার এই টপিকের ব্যাপারে যেটা বলার বিষয়, ঠিক আছে, সাবসিডি নিয়ে সোলারের কাজ শুরু হয়েছে। আমরা অনেকেই সাবসিডি নিতে ইচ্ছুক, কিন্তু আমরা একটু যদি ভেবে দেখি যে সাবসিডি আমি পাচ্ছি না আমার নাম করে অন্য কেউ পাচ্ছে, ঠিক আছে? সাবসিডির নাম হচ্ছে তো আমার, কিন্তু সাবসিডি কি আমি পাচ্ছি না আমার নাম করে অন্য কেউ পাচ্ছে? কাস্টমারদেরকে কিন্তু এই ব্যাপারটা একটু জানার বিষয়, মানে আমার মনে হয় এটা জানা উচিত, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ব্যাপার। আমি একজন কাস্টমার, আমি ভেন্ডার পরে, আগে তো কাস্টমার, ঠিক আছে? তো গভর্নমেন্ট যখন আমাকে সাবসিডি দিয়েছে, খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করছি যে আপনার ধরুন 1 কিলোওয়াটের সিস্টেমের জন্য গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে 30,000, 2 কিলোওয়াটের জন্য দিয়েছে 60,000, আর 3 কিলোওয়াটের জন্য গভর্নমেন্ট দিয়েছে 78,000। এরপরে যদি 3 কিলোওয়াটের বেশি কেউ করতে চায়, সেম থাকছে, তো আমি 3 কিলোওয়াটটাই ধরছি, ঠিক আছে? তো 3 কিলোওয়াটে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে 70,000, তার মানে এই সাবসিডিটা আমাকে দিচ্ছে, মানে একজন কাস্টমার, ঠিক আছে? গভর্নমেন্ট কত লোককে দেবে? 1 CR। খুব ভালো নিউজ। কিন্তু যদি এটা আমি পাই, ঠিক আছে, খুব সুন্দর দেয়। আজকে যখন কেউ একটা 3 কিলোওয়াটের সিস্টেম কেউ ইনস্টল করবে, কোনো গভর্নমেন্ট মানে কোনো কাস্টমার সাবসিডি স্কিমে গিয়ে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, আমাদের যা স্ট্যাটাস, আমরা তো মার্কেট স্টাডি করে দেখছি, আপনার মোটামুটি 3 কিলোওয়াটের সিস্টেমের জন্য সাবসিডি স্কিমে আপনার 1,80,000 থেকে শুরু করে 2,15,000 টাকা পর্যন্ত রেট। কোনো প্রবলেম নাই, ভালো কথা। 1,80,000 থেকে 2,15,000 টাকা পর্যন্ত রেট। তার কারণ হচ্ছে অনেক রকম কোম্পানি আছে। আপনি কোম্পানির ভিতরে আদানি যান, টাটা যান, লুম যান, বিক্রম যান, লুমিনাস যান, ইউটিএল যান,
এইভাবে আপনার এক্সেট্রা এক্সেট্রা কোম্পানি 300 কোম্পানি হয়তো লিস্টেড আছে। তো আপনি যে কোম্পানির মাল নেবেন এটা হবে মডিউল, তারপরে আপনার ইনভার্টার, তারপরে আপনি যে আর্থিং করবেন আর্থিংটা কপার জিআই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে রেটটা ভ্যারি করছে। তার উপরে ডিপেন্ড করছে যে কে কত পার্সেন্ট প্রফিট নিচ্ছে। এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছিলাম, আমরা নিজেরাও যেটা জানি যে এই প্রফিটের মার্জিন মোটামুটি 12 থেকে শুরু করে 35% পর্যন্ত প্রফিট রাখছে কাস্টমার, এই মানে ভেন্ডার। ঠিক আছে, তো আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে আমরা একটা রেট ফাইনাল করেছি যে আমরা যখন 3 কিলোওয়াট সিস্টেমের সাবসিডির কাজ করব সেটা আমাদের রেট থাকবে 1,85,000 টাকা। ঠিক আছে, আমাদের রেট সাবসিডি রেট 3 কিলোওয়াটের 1,85,000। সাবসিডি পাবো কোনো 78,000, তাই তো? তার মানে আমি 78,000 যদি আমি এখানে 78,000 মাইনাস করি তাহলে আমার রেট এসে কত দাঁড়াচ্ছে মোটামুটি এখানে 15,217, 1,17,000। তাহলে আমার রেট হওয়া উচিত 1,17,000, সরি 1,07,000, সরি 1,07,000। তো এইটা আমার রেট হওয়া উচিত 1,07,000। যদি আমি ম্যাক্সিমামটা নিই তাহলে 2,15,000 টাকাতে যদি আমি কাজ করাই, যেখানে আপনার রেট হচ্ছে 78,000 সাবসিডি, এখান থেকে যদি আমরা সাবসিডি বাদ দিই 78,000 তাহলে 1,37,000, তাই তো? 1,37,000 মতন আমরা রেট করছি। তার মানে মধ্যে কথা গভর্নমেন্ট আমাদেরকে 78,000 সাবসিডিটা দিচ্ছে, এটা আমি পাচ্ছি। ঠিক আছে, এবার ইন্টারেস্টিং পয়েন্টটা দেখুন, এইখানে হচ্ছে গভর্নমেন্টের বোঝার বিষয়, যেটা খুব সুন্দর বুঝে গেলাম ওটা, যেটা আমি পরশুদিন মানে মানুষটার সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজেই মানে হিসাবটাতে খুব মানে চমকে গেলাম। আমি 78,000 সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছে আমাকে, কিন্তু এই যে প্রোডাক্টটা আমি লাগাচ্ছি, এই প্রোডাক্টটা লাগাই কিংবা এই প্রোডাক্টটা লাগাই, আমি সেম প্রোডাক্ট সেম। আচ্ছা আমরা নিজেরাই বলি তো যে সাধারণভাবে আমি কোনো আমাদের দেশকে ছোট করছি না, সাধারণভাবে আমরা যেটা আলোচনা করি, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। দেশের গুণ তো আমরা গায়ে বলি, কিন্তু ভালোকে তো আমরা কোনো সময় খারাপ বলতে পারবো না, ভালোকে দেখে তোমাকে সামনে করতে হবে। ইন্ডিয়ান যে প্রোডাকশন হয় মানে ইলেকট্রনিক্স এর জগতে, ইন্ডিয়ানটা বেটার হয় না ফরেন কান্ট্রি বেটার হয়? যেমন আমি জাস্ট এক্সাম্পল বলি, আমাদের ফোন যদি আসি, আমাদের কোম্পানি লাভা, মাইক্রোটেক, তাই তো, মাইক্রোম্যাক্স, লাভা, এইসব ফোন যেগুলো আছে আজকে মার্কেটে দেখতে পাওয়া যায়, ভ্যানিশ। কিন্তু একই সময় নোকিয়া ছিল, স্যামসাং এসেছে, তারপরে তোর রেডমি, চাইনা ফাইনা তো ঢুকে গেছে একদম পুরো। ঠিক আছে, তারা চাইনার মতন কোম্পানি মার্কেট দাঁড় করিয়ে দিল, কিন্তু আমাদের ইন্ডিয়ান কোম্পানি আর মার্কেট দাঁড় করাতে পারলো না। ঠিক আছে, আমি একজন কাস্টমার হিসেবে ভাবছি, কিন্তু আমি পুরো একসঙ্গে আমি কিন্তু 1 কোটি মাল কিনছি না, আমি কিন্তু কিনবো একটাই, তো আমি একটার উপরে বিচার করে বলছি। প্রথম তো বাইরের কোম্পানি ইন্ডিয়ান কোম্পানির চেয়ে কোয়ালিটিটা বেটার, আমরা যেটা গতানুগতিক ভাবে জীবনযাত্রায় দেখে এসেছি। ঠিক আছে, তাই তো জাপানি স্যার, গতানুগতিক দেখে এসেছি। এবার এই মালটা কিনতে গেলে গভর্নমেন্ট একটা পলিসি দিয়েছে যে আমাকে ডিসিআর মাল কিনতে হবে। ডিসিআর মানে ইন্ডিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, এটা আমাদের চিন্তাধারা, কিন্তু আদৌ আমরা প্রোডাক্টটা কি দেখছি যে ডিসিআর নন ডিসিআর, সেটাই হলো প্রোডাক্ট সেম। আমি ডিসিআর নন ডিসিআর দেখছি, গভর্নমেন্টটাকে মার্ক করে, আমি সেটা তো ধরুন মানে কোম্পানির ব্যাপার যে আমি ডিসিআর মানছি, কোম্পানিকে বলছি না, এটা গভর্নমেন্ট একটা চিন্তাধারা। ওটা তো আমরা তো জানি না যে গভর্নমেন্ট যে সাবজেক্ট মানে ডিসিআর বা নন ডিসিআর ওটা কিভাবে ভাগ করছে সেটা আমরা জানি না, ক্লিয়ার নেই। তো ডিসিআর সবই সমান একই, তো ডিসিআর প্রোডাক্টটা যখন দিচ্ছে, হ্যাঁ সেটা আমি সেম মাল বরং বিদেশের মাল যেটা আমরা পাচ্ছি সেটা আমি আমাদের কোম্পানি যে রেটে 1,85,000 টাকা, এটা আমরা দিয়ে দেবো 1,50,000 টাকায়। আমরা দিয়ে দেবো মানে কোম্পানি থেকে কম দামে পাচ্ছি, তাই পুরো আমরা সব অ্যাসেম্বলিং করে নিয়ে এসে সেটা করবো। ঠিক আছে, এখানে কি সাবসিডি জিরো, একদম গভর্নমেন্টের চিন্তাধারা, আমাদের কাছে ডিসিআর নন ডিসিআর একই জিনিস। এবার ব্যাপারটা হচ্ছে এটা আমি নন ডিসিআরে 35,000 টাকা কমে যাচ্ছে আমার, একদম। ঠিক আছে, আমার কথা হচ্ছে যদি আমি সাবসিডি পাবো তো সাবসিডি তো আমি 1.5 লাখের উপরে পাবো। এটা 78,000 টাকা সাবসিডি, আমরা 1.5 লাখের উপরে পাবো উচিত, ওটা তো ডিসিআর বলতে। এবার গভর্নমেন্ট বলছে সাবসিডি যদি তুমি ডিসিআর মাল লাগাও তাহলে সাবসিডি দেবো তোমাকে, তাহলে ডিসিআর মাল লাগালে তোমার আপত্তি নেই, কিন্তু আমাকে 35,000 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। এই ক্ষেত্রে আমাকে আবার কত দিতে হচ্ছে এক্সট্রা? 65,000।
মানে 35 থেকে 65,000, 30 থেকে 65,000 টাকা এক্সট্রা পেমেন্ট করলে তবে আমি সাবসিডি পাচ্ছি। আমার ডিসের মাল লাগাতে অসুবিধা নেই, কাস্টমার হিসেবে আমি বলছি যে আমার ডিসের মাল লাগাতে অসুবিধা নেই, কিন্তু আমি ডিসের মালটা লাগাচ্ছি, আমার টাকা তো এক্সট্রা লাগছে। গভর্নমেন্টের এটা দেখা উচিত নয়? যদি সাবসিডি দেখা উচিত, গভর্নমেন্ট কি করছে, এই যে ডিসিআর এর মালটা আমাকে রেটটা আমি বাড়িয়ে মার্কেট থেকে কিনছি, তো সাবসিডি আমি পাচ্ছি না, ডাইরেক্ট এখান থেকে এই যে রেটটা 1.5 লাখ টাকা যদি ধরি, তাহলে এই ক্ষেত্রে 35,000 টাকা, এই ক্ষেত্রে 65,000 টাকা ডাইরেক্ট কোথায় যাচ্ছে? টাকা দুটো ডাইরেক্ট চলে যাচ্ছে কোম্পানিতে। যে কোম্পানি থেকে আপনি মাল কিনবো আমরা, সেই কোম্পানি থেকে না, আপনি আমি কেউ না, কিন্তু কোম্পানি যে মডিউল তৈরি করছে তার কাছে ডাইরেক্ট এই মাল দুটো ঢুকে গেছে, এই টাকা দুটো। পলিসিটা বুঝতে পেরেছি? তার মানে 78,000 আমি সাবসিডি পাচ্ছি না, আমি 78,000 সাবসিডি পাচ্ছি না, 78,000 থেকে 35,000 বাদ দিলে রেস্ট অ্যামাউন্টটা সাবসিডি পাচ্ছি, 65,000 বাদ দিলে রেস্ট অ্যামাউন্ট আমি সাবসিডি পাচ্ছি। মানে গড়ে ধরে নিতে পারি 30,000, 25,000, 30,000, 32,000, 35,000 সাবসিডি হবে আমার। কিন্তু কবে পাবো তার এখন না, ওটা আপনি ওটা তর্কের কথা ওদিকে যাচ্ছে না ওটা। তো আমাদের হচ্ছে যে সাবসিডি আমি যখন পাবো 35,000 বাদ দিয়ে সাবসিডিটা পাচ্ছি, তাহলে ডাইরেক্ট 50% থেকে 75%, 80% পয়সা ডাইরেক্ট আমাকে বেশি মাল দিয়ে ওই সেম মাল কিনতে হচ্ছে আমাকে। হচ্ছে না? একদম। তাহলে আমার কিন্তু 50% ডাইরেক্ট কোম্পানির কাছে চলে যাচ্ছে। তাহলে যদি গভর্নমেন্টের কোম্পানিকেই আমাকে বেশি দাম দিয়ে মাল কিনতে হয়, তো গভর্নমেন্ট কোম্পানিকে কেন মালের পেছনে ভর্তুকি দিচ্ছে না, আমাকে কেন ভর্তুকি দিচ্ছে? আমাকে 78,000 জায়গায় আমাকে 35,000 দেবে। যাবে একজন কাস্টমার, তোমাকে 3 কিলোর সিস্টেম লাগাও, 35,000 টাকা তোমাকে ভর্তুকি দেওয়া হবে। আর ডিসিআর মালের যে কোম্পানিগুলো আছে তাদেরকে ডাইরেক্ট প্যানেল কিছু ভর্তুকি দিয়ে দেয়, কারণ এই 78,000টা তো আমার নামেই এন্ট্রি হয়ে যাচ্ছে, কিন্তু পাচ্ছি তো আমি না, কারণ আমি সেম মাল আমি এই দিতে পারছি। আমি কেন এই মাল কিনতে যাবো? আমার ডিসিআর নিয়ে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে রেট নিয়ে। আর আজকে থেকে তো না, সাবসিডি কবে থেকে স্টার্ট হয়েছে, আজকে থেকে রেট কমেছে। ওই নন ডিসিআর এর সঙ্গে ডিসিআর এর ডিফারেন্স কমেছে কি? কমেনি। প্রথম আমরা 9 মাস আগেও যখন দেখছিলাম 5,000 টাকা ডিফারেন্স, আজকেও দেখছি সেই 4,000, 5,000 টাকা ডিফারেন্স। এরকম না যে 500,000 টাকা ডিফারেন্স আসছে, বরং নন ডিসিআর এর রেট কমেছে, কিন্তু ডিসিআর এর রেট কমেনি। তো সুতরাং আমি ডিসিআর এর মাল লাগিয়ে আলটিমেটলি সাবসিডিটা আমি পাচ্ছি না, সাবসিডিটা শুধু নামে আমার নামে এসে আমি সাবসিডিটা আপনার হাতে তুলে দিলাম, মানে সাবসিডি পেলাম, তার আগে চলে গেল কোম্পানির কাছে। লেটেস্ট প্রবলেম এই 35,000 যদি 1 লক্ষ, এই 78,000 টাকা বাদ দিই আমরা, তাহলে মোটামুটি থাকছে আপনার হচ্ছে যে 42,000 টাকা, তাই তো? 43,000, তাহলে আমার কাছে থাকছে 43,000। এই 43,000 অ্যামাউন্টটাকে আবার কি করেছে দেখুন, কেউ খুব ইন্টারেস্টিং পয়েন্ট। 43,000 আমার কাছে থাকছে, এর উপরে কি করেছে, সাবসিডি আর হোক আর নন সাবসিডি হোক, সোলারের উপরে যখন আমি লোন দিচ্ছি, তাহলে আমি নন সাবসিডির উপরে দেবো, কিন্তু নন সাবসিডিতে কোনো লোন দিচ্ছে না ব্যাংক, দিচ্ছে কোথায়? সাবসিডি। এবার দেখুন, আমাদের দেশে ম্যাক্সিমাম আমরা গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমরা সবসময় চাই যেন একটু লোনে ভেঙে চুরে চলে। আজকে লোন হয়েছে বলে আজকে অনেক মানুষ অনেক কিছু জিনিস আমরা ব্যবহার করছি, ঠিক আছে? আমারও লোন আছে। আমার মনে হয় দেশে যত লোক আছে যারা এই লোন সম্পর্কে অবগত, 95% লোকই কিন্তু 99% লোক লোন নিয়েই চলে, ঠিক আছে? নানান কিছুতে, ফোনে লোন, কম্পিউটারে লোন, বাইকে লোন, গাড়িতে লোন, ঘরে লোন। কিনতে পারবো না সেই জায়গায় আমি লোনের মাধ্যমে কিনে নিলাম, আস্তে আস্তে পেমেন্ট করি। এবার দেখুন, নন সাবসিডি স্কিমে যখন অন গ্রিড সিস্টেম হবে, তখন ডিসকানেকশনে কানেক্টেড, গভর্নমেন্ট এটা বলতে পারে যদি তুমি ডিসকানেকশনে কানেক্টিং হতে পারো তোমাকে সাবসিডি দেবো। গভর্নমেন্ট কিন্তু নন ডিসিআর নন সাবসিডি স্কিমে মানে লোন দিচ্ছে না, লোন দিচ্ছে কোথায়? সাবসিডি স্কিমে। কাস্টমার যারা আমাদের মতন ভেন্ডার আছে, তারা আমরা অতি চালাক, আমরা কাস্টমারকে কিন্তু ভেঙে বোঝাচ্ছি না। আমরা কাস্টমারকে বললাম 3 কিলোমিটার সিস্টেম আছে, স্যার কোনো প্রবলেম নেই, 1,85,000, কেউ বললো 2 লাখ, কেউ বললো 2,15,000, কেউ বললো 1,90,000, 95 সব রেট হয়ে গেল। তো এইটা কিন্তু ফাইনাল রেট হচ্ছে, তাই তো? আমি যে সেম মাল আরো কম রেটে পাচ্ছি তা না, কিন্তু এই রেটটা ফাইনাল করলাম। কাস্টমার এই রেটে 78,000 পেলো, কিন্তু ডাইরেক্ট 35,000 কিন্তু আগে লস হয়ে গেল, কোম্পানি যেতে চলে গেছে, পাবে 43,000। কাস্টমার বলছে আমি লোনে নেব। এবার খুব ইন্টারেস্টিং পয়েন্ট দেখুন, যখন কাস্টমার বলছে আমি লোনে নেব, 10% তাকে ডাউন পেমেন্ট করলে লোন দিয়ে দেবে 90%। আমি কাস্টমার যদি 1.5 লাখ টাকায় 10% দিয়ে
1,35,000 টাকা লোনে নিত, ঠিক আছে, ধরে নিলাম 1,35,000 টাকা কাস্টমার লোনে নিল, যেখানে ওর প্রত্যেক মাসে 3500 টাকা করে ইএমআই, সেটা আপনার ধরে নিচ্ছে আমি 5 বছরের জন্য, ঠিক আছে। কিন্তু যখন ও সাবসিডি মালটা নিল, ও কি হলো 35,000 টাকা এক্সট্রা দিয়ে রেখেছে, তাহলে এই লোন অ্যামাউন্ট কি 1,35,000 থাকবে না, ও লোন অ্যামাউন্ট এই 25,000 করে 25,000 বাদ দিলেও মোটামুটি আমি যদি একবার 60ও ধরি, ঠিক আছে, তাহলে এই যে এক্সট্রা 35,000 টাকা এক্সট্রা দিয়ে মালটা কিনেছে ও, তাহলে এই মালটা ওর এক্সট্রা। আচ্ছা, এই যে অ্যামাউন্টটা আছে এটা কি 5 বছরের ভিতরে শোধ হবে না 5 বছরের পরে শোধ হবে? 5 বছর পরে যদি এই 35,000 টাকা শোধ হয়, তাহলে এই 35,000 কে 5 বছর পরে শোধ করতে গেলে আরো 35,000 লাগবে, ঠিক আছে। তার মানে গভর্নমেন্ট সাবসিডি দিল 78,000, আবার হাত থেকে মুচড়ে কেড়ে নিল। কি করে? প্রথম হচ্ছে মালের দাম বাড়িয়ে, ডিসিআর বললে যে মালের দাম তোমাকে বাড়াতে হবে, মালের দাম কমাচ্ছে না। সেকেন্ড হচ্ছে কাস্টমারকে ব্যাংকে পাঠিয়ে লোনের টার্মটাকে বাড়িয়ে দিয়ে ওই ইন্টারেস্টটাকে হিসাবে কেটে নিল। এমনিতে ইন্টারেস্ট লাগছিল 5 বছর মেন অ্যামাউন্টের উপরে, 10 বছরের, কিন্তু ওই এক্সট্রা অ্যামাউন্টের উপরে ওর কিন্তু ইএমআইটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমি একজন কাস্টমার হিসেবে আমাকে বুঝতে হবে যে আমার নামে লোন আসছে, আমাকে গভর্নমেন্ট লোন দিচ্ছে, আর সেই লোনটা চলে যাচ্ছে কোম্পানির হাতে, সেই লোনটা চলে যাচ্ছে ব্যাংকের হাতে। আলটিমেটলি ব্যাংক ও গভর্নমেন্টের কাছে বন্ধ, কোম্পানিও, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো ব্যাংক গভর্নমেন্টের সঙ্গে টাই, একদম, ঠিক আছে। তার মানে এটা কি বোঝাতে যাচ্ছে, এটাতে আমি খুব সুন্দরভাবে একটা জিনিস বোঝাচ্ছি, এটাকে মুছে দিই, অনেকটা জিনিস হয়ে যাবে। তো আমি অনেকদিন আগে একটা ব্লকে আমি থাকতাম, যেখানে রুরাল ইলেকট্রিফিকেশনের কাজ হতো, ঠিক আছে। তো গ্রাউন্ড লেভেলে যে সমস্ত লোকাল মেম্বার, প্রধান, মানে যারা থাকে তাদের সঙ্গে আমি কাজ করতাম, ঠিক আছে। গ্রাউন্ড লেভেলে তাদের কি সমস্যা, অসুবিধা, সুবিধা, ঠিক আছে, সমস্ত কিছু নিয়ে গল্প করতে করতে একটা প্রাণের কথা হতো, ওরা কি করে কালচার কিভাবে চলে, খুব মজাদার সিস্টেম দেয়, ঠিক আছে। একটা গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, একটা গ্রাম পঞ্চায়েতে গড়ে ধরে নে 20টা মেম্বার আছে, 20টা মেম্বার আছে, ঠিক আছে। কটা গ্রাম পঞ্চায়েত? জিপি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের একটা, এই একটা জিপি তে 20টা মেম্বার, 20টা জিপি মিলে 20টা যদি জিপি হয় তাহলে একটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে। 20টা যদি ব্লক হয় তোর একটা ডিস্ট্রিক্ট হয়ে যাবে, ডিস্ট্রিক্ট 1, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার যদি 20টা ডিস্ট্রিক্ট হয়ে যায় তাহলে স্টেট হবে একটা, এই সিম্পল স্টেট, তাই তো। এবারে দেখুন 20টা মেম্বারের পেছনে ঘরের জন্য টাকা এসছে 75,000 টাকা করে, 5 জনকে দেবে, কতজনকে? 5 জনকে। এর উপরে কিভাবে মজাদার খেল চলছে দেখুন। আমি তখন শুনেছি জিনিসগুলোকে, মানে দেখেছি আমি, কিন্তু আমরা তো অনেক ছোট, আর আমরা কি বা বলবো সিস্টেম যেরকম দেশে সবাই হয়তো জানে, কেউ বলবে না, কিন্তু সিস্টেম এরকম। 75,000 এর ভিতরে কাস্টমার মেম্বার ফাইনাল করেছে তাকেই, যে ওকে 25,000 টাকা করে দেবে, ঠিক আছে। এবার এখানে 25,000 করে দিলে কাস্টমার মেম্বার কজন? 20 জন, একটা মেম্বার 5 জন কাছে দেবে, ঠিক আছে। তাহলে যে আমি 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 ভর্তুকি নেব, ঠিক আছে, তাহলে আমাকে গভর্নমেন্ট আমার নামে কত এসেছে? 75,000, ঠিক আছে। আমি পেলাম কত? 25,000 মেম্বার, তাহলে আমি পেলাম 50,000, ঠিক আছে। আর 50,000 মেম্বার কত পেলাম? মেম্বার পেলো 25,000 ইন্টু 5, মানে 1,25,000, ঠিক আছে, বুঝতে পেরেছেন? 1,25,000, 20টা মেম্বার 1,25,000। জিপির প্রধান বলছে ভাই দেখো তুমি আমাকে 25,000 দেবে, 1 লক্ষ তোমার। তাহলে যে ভর্তুকি পেয়েছে সে পেলো 50,000, মেম্বার পেলো কিন্তু 1 লাখ, তাহলে 25,000 তো বাদ চলে গেল। এবার 25,000 করে জিপির কাছে যখন গেল, কটা মেম্বার আছে? 20টা মেম্বার 25,000 করে হলো 5 লাখ টাকা হলো, 5 লাখ হলো হলো। জিপি প্রধান কে ব্লকের যে লিডার আছে, সভাপতি, সে বলছে ভাই 1 লাখ দেবে, 4 লাখ তোমার, ঠিক আছে। তাহলে জিপি প্রধান পেলো এখানে, প্রধানের হয়ে গেল 4 লাখ, ঠিক আছে। এই কি লেটেস্ট মাল, 4 লাখ হয়ে গেল, ঠিক আছে।
4 লাখ। এটা কে বলে? জিপি, জিপি প্রধান। ব্লকের যে আছে সে বলে ভাই 1 লাখ দেবে। কটা জিপি আছে? 20টা জিপি। কত কামালো? 20 লাখ। ঠিক আছে, এবার চলে গেল ডিস্ট্রিক্টের হাতে। ডিস্ট্রিক্ট বললো ভাই 5 লাখ আমার, 15 লাখ তোমার। তাহলে আলটিমেটলি ব্লকে কত গেল? 15। ওকে, এর কাছে কতগুলো আছে ব্লক? 20টা। 20টা ইনটু 5 কত হচ্ছে? 1 সিআর। 1 সিআর ঢুকে গেল, 1 কোটি টাকা ঢুকে গেল। 1 কোটি টাকা ঢুকে গেল। এই যখন 1 কোটি টাকা ভাই দেখো তোমার কাছে 1 কোটি ঢুকেছে 20, তুমি আমাকে এখান থেকে 20 দাও, 80 তোমার। তাহলে এই আমার পেয়ে গেল 80, আর এ চলে যাচ্ছে 20। যখন ভাগ হয়েছে 20 ইনটু 20, 20 লাখ করে 20 জনের কাছে পাচ্ছে, তারপরে 4 কোটি। 4 কোটি টাকা উঠে গেছে। ঠিক আছে, 4 সিআর কিন্তু চলে গেল স্টেটের কাছে। তাহলে একটা ভর্তুকি স্টেট ফাইনাল করলো যে আমি ভর্তুকি দেব। কাকে দেব? গ্রামে গ্রামে মেম্বার পিছু 5 জনকে ভর্তুকি দেব। তাহলে ভর্তুকিটা তাকে দিচ্ছে না, ভর্তুকিটা নিজের পেটে ঢুকছে। গভর্নমেন্টে আমি ধর একটা অ্যাকাউন্টেন্ট, আমি একটা ক্যাশিয়ার এই কোম্পানি, ঠিক আছে। এবার আমার কাছে একটা ফান্ড আছে, ফান্ড তো আমি ওখান থেকে, তুই আমার কাছে ধর 15,000 টাকা দিয়ে দিস, আমি তো 2,000 টাকা সরিয়ে কাল করবো 13,000 আছে, সেটা হতে পারে না। আমার তো খরচা দেখাতে হবে, যেভাবে আমাদের রূপ করেছিল না করেন, ওকে খরচা দেখাতে হবে। তো খরচাটা দেখাচ্ছে ভাই আমি ভর্তুকি দিলাম, কিন্তু ভর্তুকির পেছনে যে এই সিস্টেম চলে আসছে, তার মানে আমি একজন সামান্য দেশের নাগরিক, আমি যদি ভর্তুকি নিই তাহলে কতটা অন্যায় করছি আমি গরিব, আমি দেশ আরো গরিব হবে, কালকে আমি আরো গরিব হবে যদি আমি ভর্তুকি নিই। কারণ ভর্তুকি নিলে এ সুযোগ পেয়ে যাচ্ছে, ভর্তুকি নিলে এ সুযোগ পেয়ে যাচ্ছে, ভর্তুকি নিলে এরা প্রত্যেকে সুযোগ পেয়ে যাচ্ছে। তোকে তোর নাম করে সেই ভর্তুকির পয়সাটা বের করে তারা ভাগ করে, তারা একটা দলবদ্ধ করে মোটা পয়সা ইনকাম করছে তারা। এইটা ভর্তুকির হচ্ছে মেন খেলা। তো এই যে 75,000 টাকা আমরা, এই 78,000 টাকার যে সাবসিডি স্টোরিটা এখন হয়ে গেছে ডিজিটাল যুগ। এটা ছিল তখন 2000, আমি 9-10-এর কথা বলছি, তখন ডিজিটাল নয়, হয়তো এখনো আছে সেই সিস্টেম জানি না আমি, কিন্তু এটা মনে হচ্ছে ডিজিটাল যুগ। এখন তো ধর আমি আমার বাড়িতে সোলার লাগাবো, আমার মেম্বার আমাকে এসে চাইবে যে ভাই আমাকে টাকা দাও, আমি তো মেম্বারকে চিনি না, তোকে দেখি। এই জন্য কি করেছে, আজ থেকে না অনেকদিন আগে আমি শুনেছিলাম যে ইংরেজ যখন দেশ ছেড়ে চলে যায় তখন একটা কথা বলে গেছে যে 100 বছর পরে আমরা আবার আসবো, আছে তো শাসন করতে, আমরা আবার আসবো। ঠিক আছে, শাসন ডিজিটালি শাসন করছে। ভাই 78,000 টাকা থেকে 35,000 টাকা ডাইরেক্ট আমি বেশি দামে মালটা কিনছি ফার্স্ট, রেস্ট অ্যামাউন্ট আমার 40,000 কি 42,000 টাকা যেটা থাকছে কি 43,000 থাকছে, সেই অ্যামাউন্টের উপরে আমার জিএসটি, এই সরি ওই ব্যাংকের লোনের দিকে ফেলে গিয়ে আমাকে ট্যাপে ফেলে দিচ্ছে। পুরোটাই তো ট্যাপ, পুরোটাই ট্যাপ। এই 78,000 টাকাটা শুধুমাত্র ডাইরেক্ট বের করতে পারছে না, আমাদেরকে সামনে রেখে আমার ডান পকেটে ঢুকিয়ে বা পকেটে লিংক করে রেখেছে, বা পকেট দিয়ে বের করে নেবে। দুটো ট্র্যাপ ফেলে রেখেছে, বুঝতে পারছিস? আমি আজকে সোলারের কাজ করছি, তার মানে এই নয় যে আমি কাস্টমারকে আজকে আমি এজেন্ট বলবো, কাস্টমারকে কাজ করে দেবো আনন্দ। এটা একটা ব্যবসা, আমি মনে করি না এটা ব্যবসা। ব্যবসা হবে কাস্টমারকে বলবো, সব জিনিস কাস্টমার বুঝবে, পলিসিগুলো বুঝবে, সিস্টেম বুঝবে, এগোবে। আলটিমেটলি দেখ সাবসিডি পেয়ে কাস্টমারটা লাভবান হচ্ছে, আমার দেশটা একটু ডুবে যাবে ভাই। সাবসিডি দেবে কোথা থেকে? আমার আপনার ট্যাক্সের টাকাই তো সাবসিডি। সেটা ঠিক আছে, সাবসিডি দেখ, আমি সাবসিডি ভালো জিনিস, কিন্তু সাবসিডি মানে তো আমার টাকাগুলো কিভাবে বেরোচ্ছে? আমি কিন্তু কোনো রকম রাজনৈতিক পলিটিক্যাল গভর্নমেন্ট, যে কোনো পার্টি এই কাজ করছে, যে কোনো গভর্নমেন্ট এইভাবে আমাদেরকে ঠকাচ্ছে, যে কোনো গভর্নমেন্ট আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে। আমরা একজন সাধারণ কাস্টমার, আপনার সঞ্চয়টাকে টেনে বুঝতে পেরেছিস? যেভাবে গভর্নমেন্ট এইভাবে আমাদেরকে ঠকাচ্ছে, একবার প্রথম 50% মাল বাড়িয়ে দিচ্ছে, তাহলে আমি যদি সাবসিডি পাবো আমার নামে, আমি 78,000-এর 1 পয়সা আমি কাউকে দেবো না। কি 78,000 আমি 1 পয়সা দেবো না, আমি 1.5 লাখ টাকা দিয়ে মাল কিনবো, তারপর 78,000 টাকা সাবসিডি পাবো। 1.5 লাখ টাকার মাল কিনবো, 78,000 টাকা সাবসিডি পাবো। তার মানে আমার মালের দাম, ওটা ইলেকট্রিকের সাথে জয়েন করে মালের দাম আমার 75,000 টাকা হবে, তাই তো? এবার আমি যদি লোন নিই, আমি তাহলে 75,000 টাকার লোন নেবো, তাই তো? আমি 75,000 টাকার লোন নেবো, আমার 3 বছরে 2 বছরে কমপ্লিট করতে পারবো আমি।
আমাকে লোন নিতে হচ্ছে সেখানে 78,000 টাকা সাবসিডি দিয়ে লোন নিতে হচ্ছে, 1,10,000 20,000 টাকা লোন নিতে হচ্ছে, যেটা আমার 5 বছর গিয়ে আমাকে উল্টে আরো দিতে হবে। দেখে মনে হচ্ছে যে আমি 1,85,000 টাকায় কাজটা করছি, কিন্তু রেট পড়ে যাবে 3 লাখ টাকা সাবসিডি থেকে। বুঝতে পেরেছি? তো এইটা আমার প্রত্যেকটা মানুষকে বলার উচিত ছিল বলে আমি মনে করলাম। ঠিক আছে, এটা মানুষের নিজের নিজের চিন্তা। আর এই যে আমি বললাম, এটা কিন্তু আজকে আমরা সবাই বসে আছি, তুই আছিস, আমরা আছি, সবাই বসে আছি। এক্ষেত্রে কিন্তু আমরা তো কাজ করার জন্য বসে আছি, কিন্তু আমরা প্রথমে হচ্ছে নাগরিক, প্রথমে হচ্ছে আমরা মানুষ, তারপর আমরা ব্যবসায়ী। ঠিক আছে, কথাটা আমাদেরকে ভুললে চলবে না যে আগে মাস্টার আগে না মানুষ আগে। মানুষ আগে, টিচার তো পরে হবে, আগে মানুষ হতে হবে। অনেক টিচার আছে দেখবেন আপনি যে কুকর্ম করে ফেলে, ছাত্রছাত্রী যায় তার সঙ্গে অসভ্যতাম করে, তারা কি মাস্টার? না, তারা মাস্টার, তারা মানুষ নয়, বদনাম করে দেয়। হ্যাঁ, তারা মাস্টার, তারা কোনো মানুষ নয়। তো সে মাস্টার হয়েছে কিন্তু মানুষ হতে পারে। ঠিক আছে, তো আগে মানুষ হতে হবে। আমরা যে আগে ব্যবসা করবো, যা করবো, তখন তো বুঝতে হবে যে এটা আমাদের দেশ, আমরা একসঙ্গে নাগরিক। আজকে আমাদের দেশে 5% লোক বড় লোক, 95% লোক আমরা গরিব। আর ওই 5% লোক এইরকম ট্র্যাপে ফেলে আমাদেরকে, ওরা আরো বড় লোক হচ্ছে এই ট্র্যাপে ফেলে। আলটিমেটলি এই যে আদানি এত বড় কোম্পানি, ঠিক আছে, কথা বলছি, ও নন ডিসের মাল তৈরি করে না, ও করে ডিসের মাল। কারণ ও তো বুঝে গেছে যে আমাকে টাকা নিয়ে গিয়ে কোথায় ঢালতে হবে, প্রসেস বুঝে গেছে। তোরা সিম্পল কথা বুঝতে পেরেছিস? ভালো করে জিনিসটাকে বুঝতে হবে যে আমাদেরকে এই ডিজিটালি আমাদেরকে কিন্তু লুটছে। তো আমরা যেটা জানবো, আমি সেটা জানাবো। আর 100 বছর আগে গেলে, তখন 100 বছর আগে যদি আমরা যেতাম, তখন আমরা কি করতাম? তখন ইংরেজ ঢুকেছে, ইংরেজ তো ওটা ঢুকে গেছিল 1947। হ্যাঁ, 200 বছর তো ছিল। 1747 ধরে চলেন। ইংরেজ এখানে ঢুকে আছে তখন ব্যাপক হারে। তখন আমরা কিন্তু এখানে বিপ্লবী ছিলাম, এই সময় কিন্তু বিপ্লবী স্টার্টই হয়নি। তখন আমরা কি করতাম? জমিদারের রাজত্ব চলতো, সঙ্গে ইংরেজের রাজত্ব চলতো। ঠিক আছে, আমরা তখন গরিব, একবারে চাষি। ঠিক আছে, খাবার দাবার নেই, ফসল নেই, চাষবাস করে একদিকে জমিদারকে ফসল দিতে হবে, এই নিয়ে একটা নিজেদের ভিতরে একটা ইউনিটি বানিয়ে কাজ করতাম। আরো 100 বছর আগে যদি চলে যাই আমরা, বোঝার একটা ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, এইভাবে যখন আপনি পেছনে যাবেন, এটা মুঘল সাম্রাজ্যের এগেইনস্টে আমরা তখন কিছু করতাম। তার আগে যাবেন, তখন আমরা অস্ত্র শস্ত্র নিয়ে আলোচনা করতাম, মানে জঙ্গলে যেতাম আমরা, কে করতো এই সমস্ত। তো যদি সামান্য আমরা 2024 থেকে 100 বছর পেছনে 1924 সালে যাই, তখন আমরা কিন্তু আর এখন এই যে সোলার নিয়ে কথা বলছি, বিজনেস নিয়ে কথা বলছি, তখন আমরা কিন্তু কি করতাম? বিপ্লবী হতাম। বোম বাঁধা, কোনো ইংরেজকে মারো, ধরো, দেশকে স্বাধীন করো, আমাদের চিন্তা ভাবনা যেরকম। দেখ, আচ্ছা সত্য, তাহলে এখন যে বিজনেসটা আমরা করছি, এটা আমাদের বেশি টেনশন না বিপ্লবী হয়ে থাকাটা বেশি টেনশন ছিল? না, তার যখন আমরা পরাধীন ছিলাম ইংরেজদের হয়ে জমিদারের কাছে, সেটা বেশি কঠিন ছিল? সবই প্রত্যেকটারই একটা লেভেল আছে, কিন্তু আপনি যখন যত স্টেজে এসে আজকের দিনে আমাদেরকে কেউ বেঁধে নেই, ধরে নেই, আমরা কোনো পরাধীন নয়, আমরা কোনোভাবে পরাধীন নয়, কেউ বেঁধে নেই। এখন নিজেকে উন্নতি করার জন্য আমরা বিজনেস শুরু করেছি 2024-এ এসে। ঠিক আছে, তো আমাদের কিন্তু পূর্বপুরুষরা যে কষ্ট করেছে, যে মেহনত করেছে, কেন? তাদেরকে শুধু বেঁচে থাকার জন্য, এই এক কাপ চা খাওয়ার জন্য তাদেরকে কিন্তু প্রচুর অপমান শুনতে হয়েছে কিনা হয়নি? প্রচুর ঝামেলা, ঝগড়া, মারামারি, একটা রেষারেষি, হ্যাঁ, অন্য দেশের এসে লোক লুট করে নিয়ে, সেই সমস্ত চলছিল। 1940-এর দশকে, 50-এর দশকে যখন যুদ্ধগুলো হয়, তখন কিভাবে এখানকার সৈনিকগুলো যুদ্ধ করেছে আপনি ভাবুন। কিছুদিন আগে 1971 সাল, 61 সালে এই সমস্ত যুদ্ধগুলো হয়, কত মানে 2000 সালেও যদি একটা যুদ্ধ হয়, তখন কিরকম অবস্থা হয়? তার তুলনায় আমরা এখন অনেক বেটার আছি, ভালো আছি, প্রত্যেকটা দেশ ডেভেলপ করার চেষ্টা করছে, এগোচ্ছে। ঠিক আছে, তো আমাদেরকে এখন আমাদের মেন এখন কাজ হচ্ছে এইখানে এসে আমাদের বিজনেসটাকে ডেভেলপ করতে হবে। বিজনেস ডেভেলপ করার দুটোই রাস্তা। ঠিক আছে, একটা তো অন্যায় হোক, চুরি হোক, খারাপ কাজ হোক, তাদের সঙ্গে আপনি মতামত দেবেন। আর না হলে সেই সমস্ত ফল্ট গুলোকে আপনাকে খুঁজে বের করে সাধারণ মানুষের সামনে তুলে ধরে আপনাকে আপনার যে পলিসি আছে বা আপনি যেভাবে কাজ করতে চান সেটাকে সামনে রাখতে হবে। ঠিক আছে।